রক্তের চর্বি বেড়ে গেলে কি সবাইকেই ওষুধ খেতে হয়? বিষয়টা আসলে পুরোপুরি সত্যি না। রক্তের চর্বি কমানোর জন্য যে ওষুধ, সেটা আমরা সব রোগীদের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করি না। সাধারণত দেখা যায় যে অধিকাংশ রোগী যদি জীবনযাত্রা পরিবর্তন করে, পার্টিকুলারলি খাবারের ব্যাপারে যদি সচেতন হয় এবং প্রতিদিন যদি নিয়ম করে হাঁটে এবং ওজনটা কমায়, তাহলেই কিন্তু রক্তের চর্বি অটোমেটিক্যালি কিন্তু কমে আসে। এজন্য সব রোগীদের চর্বির ওষুধ লাগে না। তবে যাদের হার্ট ডিজিজ আছে, যাদের রক্তনালীতে ব্লক আছে বা যাদের দেখা যায় যে ব্রেনে স্ট্রোক করেছে বা পায়ের রক্তনালীতে ব্লকেজ আছে এবং সেটা প্রমাণিত, তাদের ক্ষেত্রে অবশ্যই ওষুধের প্রয়োজন হয় এবং তাদের ক্ষেত্রে রক্তের কোলেস্টেরলকে অনেক নিম্নমাত্রায় রাখার চেষ্টা করা হয় এবং তাদের ক্ষেত্রে অবশ্যই ওষুধ লাগে। অধিকাংশ রোগীদের ক্ষেত্রে কিন্তু ওষুধ ছাড়া তাদেরকে আমাদের যে টার্গেট, সে টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারি না। তো এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলব যে আমরা কিভাবে জীবনযাত্রা পরিবর্তন করে ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারি, সেটার ব্যাপারে আমরা একটু ডিসকাস করতে চাই। যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। রক্তের কোলেস্টেরল কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনাকে খাবারের ব্যাপারে সচেতন হতে হবে। আপনাকে খাবারের সময় সিলেক্ট করতে হবে যে কোন খাবারে গুড কোলেস্টেরল আছে, সেই ধরনের খাবারগুলো একটু বেশি খেতে হবে এবং কোন খাবারে ব্যাড কোলেস্টেরল আছে, সেই ধরনের খাবারগুলোকে আমাদের পরিহার করতে হবে বা খেলেও খুব পরিমিত পরিমাণে খেতে হবে। এই জন্য আমাদের খাবারের ব্যাপারে একটু সচেতন হতে হবে, এটার ব্যাপারে আমাদের অ্যালার্ট হতে হবে। এটা বিষয়টা এরকম না যে আমি ভাত খাচ্ছি বা রুটি অনেক বেশি খাচ্ছি, এটা তো শর্করা জাতীয় খাবার। এটা মানে এই না যে আমরা এটা খেলে তেমন কোনো অসুবিধা হবে না। ইন্টারেস্টিংলি এই যে আমরা খাবারগুলো খাচ্ছি ভাত বা রুটি, এটাও কিন্তু আল্টিমেটলি লিভারে যে এটা কোলেস্টেরলে ট্রান্সফর্ম করে যাচ্ছে। কাজেই আমাদের খাদ্য তালিকায় শর্করার পরিমাণ কিন্তু কমাতে হবে। পার্টিকুলারলি আমরা ভাত, রুটি, পাউরুটি এই ধরনের খাবার, এই শর্করা জাতীয় খাবারটাকে আমরা পরিমাণে কমিয়ে ফেলবো। এবং ভাতের ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিংলি যেটা এখন গবেষণাগুলো বলে, আপনি যদি লাল চালের ভাত খান সেটা অনেক বেশি ভালো, বা লাল আটার রুটি খান বা পাউরুটি খান সেটা শরীরের জন্য ভালো। সাদা চালের ভাত বা সাদা আটার রুটি বা ময়দা দিয়ে তৈরি খাবারগুলোকে এখন পরিহার করার সময় চলে এসছে। আমাদের এটার ব্যাপারে অ্যালার্ট হতে হবে। ২ নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল খেতে হবে। শাকসবজি এবং ফলমূল শরীরের জন্য ভীষণ রকমের ভালো। এখানে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস আছে যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। এখানে প্রচুর ফাইবার আছে, যে ফাইবারগুলো দেখা যায় যে ব্লাডের কোলেস্টেরলগুলোকে কমাতে সাহায্য করে। টক ফলগুলো বেশি, বেশি খাওয়ার চেষ্টা করতে হবে। পার্টিকুলারলি আমলকি, জাম্বুরা, পেয়ারা, কাঁচা আপেল, কমলা এই ধরনের টক ফলগুলো বেশি, বেশি খাওয়ার চেষ্টা করতে হবে। তবে মিষ্টি বা রসালো জাতীয় ফল যেমন আম, কাঁঠাল, লিচু, পাকা পেঁপে এই ধরনের ফলগুলো আমাদের একটু পরিমিত খেতে হবে। তবে এগুলো খুব ভালো ফল। এগুলো আমরা বেশি খেতে পারি কিন্তু ভালো হচ্ছে কারণ এখানে অনেক সুগার থাকে। যদিও এখানে অনেক ফাইবার থাকে। আমাদের এই ফলগুলোকে একটু পরিমিত খেতে হবে। কিন্তু টক জাতীয় ফলগুলোকে অনেক বেশি খেতে হবে। প্রচুর পরিমাণে শাক এবং সবজি খেতে হবে। যেকোনো শাক শরীরের জন্য ভীষণ ভালো। যেকোনো ধরনের সবজি ভীষণ রকমের ভালো। তবে সবজির ভিতরে আলু বা মাটির নিচের যে সবজিগুলো আছে, সেগুলো খাবারের পরিমাণটা একটু কমাতে হবে। কারণ এগুলোতে শুধু সবজি না, এতে প্রচুর পরিমাণে শর্করা থাকে, যেটা অনেক সময় কোলেস্টেরল বাড়িয়ে দেয়, পার্টিকুলারলি ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে দেয়। কাজেই শাকসবজি এবং ফলমূলকে অনেক, অনেক বেশি, বেশি করে খেতে হবে এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাতে হবে। এরপরে আসেন হচ্ছে প্রোটিনের ব্যাপারে। প্রোটিন সিলেকশনের ব্যাপারে আমাদের খুবই সিলেক্টিভ হতে হবে। আমাদের গরু এবং খাসি এ ধরনের রেড মিটগুলোকে এভয়েড করতে হবে। কারণ এখানে শুধু মাংস থাকে না, প্রোটিন থাকে না। প্রোটিনের সাথে অনেক বেশি মাত্রায় চর্বি থাকে এবং এগুলো খুব খারাপ চর্বি। কাজে গরু, খাসি এভয়েড করতে হবে। তবে প্রোটিন শরীরের জন্য ভীষণ জরুরি, কারণ এটা আমাদের শারীরিক গঠনে সাহায্য করে। কাজে আমরা প্রোটিনের ভেতরে সবচেয়ে চুজ করতে পারি হচ্ছে মাছ। সব ধরনের মাছ ভালো। চিংড়ি মাছটা ছাড়া সব মাছ ভালো। তবে বড় মাছের মাথা বা বড় মাছের ডিম এটা আমাদের পরিহার করতে হবে। সামুদ্রিক মাছগুলো ভীষণ রকমের ভালো, কারণ এখানে ওমেগা 3 থাকে, যেটা সাধারণত শরীরে ভালো কোলেস্টেরলগুলোকে বাড়িয়ে দেয়। কাজে আমরা সব ধরনের মাছ খাওয়ার চেষ্টা করব। মাংসের ভিতরে আমরা মুরগির মাংস বা হাঁসের মাংস খেতে পারি। তবে হাঁস মুরগির যে গিলা কলিজা আছে বা হাঁস মুরগির যে মাথাটা বা হাঁস মুরগির যে চামড়াটা, সেটাকে আমাদের পরিহার করতে হবে। ডিম খুব ভালো। ডিমটা আমরা কুসুম সহ মাঝে, মাঝে খেতে পারি। কিন্তু সবচেয়ে ভালো হবে যদি আমরা কুসুম ছাড়া ডিম খাই। ডিমের যে সাদা অংশ, এটা খুব ভালো একটা প্রোটিন। সব ধরনের ডাল খাওয়া যাবে, তবে খেসারি ডালটাকে আমাদের এভয়েড করতে হবে। এটাও একটা ভালো একটা প্রোটিনের সোর্স। কাজে এইভাবে আমরা প্রোটিনের চাহিদা মেলাবো। ফ্যাটের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে
ফ্যাট জাতীয় খাবারগুলো আমাদের যতটা সম্ভব পরিহার করতে হবে। তেলের ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে অলিভ অয়েল, কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ। তবে সোয়াবিন তেল বা সরিষার তেল কিংবা সানফ্লাওয়ার অয়েল বা রাইস ব্র্যান অয়েল এগুলো আমরা খেতে পারি। তবে কোকোনাট অয়েল বা পাম অয়েল এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। এখানে ব্যাড কোলেস্টেরল বেশি। তবে তেল কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যখন খাবার প্রস্তুত করব বা খাবারে যখন তেল ব্যবহার করব, সেটা অবশ্যই ক্যালোরি নিয়ন্ত্রণ করে বা অল্প মাত্রায় ব্যবহার করতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মাছ মাংসের ভিতরে গরুর মাংস, খাসির মাংস কিংবা দুধের ভিতরে আমার সর ছাড়া দুধ খাওয়ার একটা অভ্যাস করতে হবে। ডিমের কুসুম ছাড়া ডিম খাওয়ার চেষ্টা করতে হবে। এবং ঘি, মাখন, পনির, চিংড়ি মাছ বা নারিকেল এগুলো আমাদের স্ট্রংলি অ্যাভয়েড করতে হবে। নারিকেলের তেল বা নারিকেল দিয়ে তৈরি যেকোনো খাবার আমাদের পরিহার করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান জীবনযাত্রায় ফাস্ট ফুড। ফাস্ট ফুডগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। ফাস্ট ফুডে প্রচুর পরিমাণে ব্যাড কোলেস্টেরল থাকে এবং এর যে প্রস্তুত করা এখানে প্রচুর পরিমাণে লবণ থাকে। কাজে ফাস্ট ফুডটা আমাদের অ্যাভয়েড করতে হবে স্ট্রংলি। পিজ্জা, বার্গার, এই ধরনের পাস্তা, এই ধরনের খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। ডুবো তেলে ভাজা খাবার, পার্টিকুলারলি সিঙ্গারা, সামোচা বা মোগলাই বা ফিশ ফ্রাই বা চিকেন ফ্রাই যেগুলো ডুবো তেলে ওখানে প্রচুর পরিমাণ তেল থাকে, আমাদের ডুবো তেলে খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। সব ধরনের কেক, আইসক্রিম এগুলো আমাদের পরিহার করতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে কি যে আমরা কি ধরনের ড্রিঙ্কস খাচ্ছি, পার্টিকুলারলি যে সুগারি ড্রিঙ্কস, কোক, ফান্টা, স্প্রাইট বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে। কাজে এই ধরনের ড্রিঙ্কসগুলো আমাদের পরিহার করতে হবে। কাজে খাবারের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের খাবারে প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূলটাকে বাড়িয়ে দিব। প্রোটিনের পরিমাণ আমরা যথেষ্ট পরিমাণে রাখবো এবং কার্বোহাইড্রেটটাকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করব। মূলত আমরা যদি এই স্ট্র্যাটেজি ফলো করি তাহলে কোলেস্টেরল কমাতে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আরেকটা ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে ধূমপান পরিহার করতে হবে। গবেষণাগুলো বলে ধূমপান যদি আমরা পরিহার করি তাহলে আমাদের শরীরে গুড কোলেস্টেরলটা বেড়ে যায়, পার্টিকুলারলি এইচডিএল বাড়াতে সাহায্য করে। এবং যদি আমরা ধূমপান করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এলডিএল কোলেস্টেরল যেটা ব্যাড কোলেস্টেরল সেটা শরীরে বেড়ে যায় এবং সাথে দেখা যায় যে তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক এগুলো হওয়ার অনেক রিস্ক বেড়ে যায়। আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে আপনাকে রেগুলার হাঁটতে হবে। হাঁটাটা ভীষণ জরুরি। প্রত্যেকটা মানুষের অ্যাটলিস্ট পুরো সপ্তাহ জুড়ে ১৫০ মিনিট হাঁটা উচিত কমপক্ষে। আপনি যদি প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটেন তাহলে সপ্তাহে অ্যাটলিস্ট ৫ দিন হাঁটতে হবে। যদি আমি প্রতিদিন না হাঁটতে পারি তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট সপ্তাহে ৩ দিন ৪৫ মিনিট করে হাঁটতে হবে। এই হাঁটাটার অভ্যাস করতে হবে। এবং এই হাঁটাটা কেমন হবে এটারও কিন্তু একটা রিকমেন্ডেশন আছে। এটা ব্রিস্ক ওয়াক হতে হবে। যে হাঁটায় আপনার শরীরে ঘাম ঝরবে। অনেক রোগী দেখা যায় যে হার্টের প্রবলেম থাকে বা আদার ইস্যু থাকে, ওনারা জোরে হাঁটতে পারে না, সেক্ষেত্রে আস্তে আস্তে বা মধ্যম গতিতে হাঁটবে, নিজের অসুবিধা হবে না সেভাবে হাঁটবে। যারা খুব ফিট তারা অবশ্যই দ্রুত গতিতে হাঁটার চেষ্টা করবে যাতে অ্যাটলিস্ট ঘাম হয়। কাজে আমরা যদি খাবারের ব্যাপারে সচেতন হই, আমরা যদি নিয়ম করে হাঁটি, আমরা যদি আমাদের ওজনটা কমাতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের বডির কোলেস্ট্রল খুব ভালো নিয়ন্ত্রণ করা সম্ভব। যাদের এই লাইফস্টাইল মডিফাই করা সত্ত্বেও দেখা যায় যে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ হচ্ছে না, তাদের ক্ষেত্রে সাধারণত ওষুধের প্রয়োজন হয়। এবং এই ওষুধটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সবার ক্ষেত্রে যে কোলেস্টেরল ওষুধ খেতে হয় তা কিন্তু না। একেকজনের জন্য একেক রকমের টার্গেট। যাদের দেখা যায় যে কোনো রোগ নেই, যাদের কোনো প্রেশার নেই বা যাদের ডায়াবেটিস নেই, যারা স্মোক করে না, যাদের স্বাস্থ্য ওরকম মোটা না কিংবা হার্টের কোনো ডিজিজ নেই বা ব্রেনে কোনো স্ট্রোক নেই, তাদের ক্ষেত্রে শুধু কোলেস্টেরল যাদের প্রবলেম, তাদের ক্ষেত্রে ওষুধ না হলেও চলবে। সেক্ষেত্রে জীবনযাত্রাই কিন্তু মূলত এর চিকিৎসা। যাদের এই ধরনের রোগ থাকে তাদের রিস্ক বেশি থাকে, তাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হওয়ার রিস্ক বেশি থাকে, তাদের ক্ষেত্রে জীবনযাত্রা পরিবর্তনের পাশাপাশি ওষুধেরও প্রয়োজন হয়।